দেখি মেঘলা আকাশে তোমার মুখ, এতেই আমার বড্ড সুখ। ঝলমলে রোদে তোমার মুখ, এতেই আমার বড্ড সুখ। বৃষ্টি ভেজা গাছের পাতায় দেখতে পাই তোমার মুখ, ওতেই আমার ভীষণ সুখ। ব্যস্ত দিনে পথের মাঝে দেখতে পাই যে তোমার মুখ, তাতেই আমার বড্ড সুখ। হ্যাঁ, আজ হয়তো আকাশ মেঘলা নেই, আজ হয়তো দিনটা রোদ্দুর ঝলমলে। তবে এই যে লাইনগুলো শোনালাম, আমার নিজের লাইন নয় কিন্তু। যার লেখা, সেই মুখটা দেখলে এই লাইনগুলোর প্রত্যেকটা শব্দ খুব সত্যি। বাংলার দর্শক তাকে এভাবেই দেখতে চায়, একদম কোনো নেগেটিভ রোলে নয়। তিনি ভীষণ একটা সদা হাস্যময়ী মুখ। আপনারা তো এই মুহূর্তে তাকে টিভির পর্দায় আপনাদের ঘরে ঘরে দেখছেন অনুরাগের ছোঁয়াতে দিদিমা চরিত্রে। আর কিছু বলার দরকার নেই, বলুন। হ্যাঁ, আজ ছবি ঘরে অতিথি অভিনেত্রী তনিমা সেন। আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। শুরুটা তো সেই 1984 সালে থিয়েটার দিয়ে, তারপর তখন থেকে এখনকার দীর্ঘ যাত্রাপথ। এবারে সেই শুরুর দিনের কথা অনেকবার বলেছে, অনেকে জানেন অনেকে জানেন না, সে প্রসঙ্গে না একটু পরে ফিরব। যদি শুরুটা এখন দিয়ে করি, তাহলে এই যে বয়সটায় পৌঁছেছেন, আপনিও পৌঁছেছেন, আপনার মতো অনেক মানুষ পৌঁছেছে, বাংলার মায়েরা, বাংলার আমাদের আগের জেনারেশন, আগের প্রজন্ম। এই সময়ে এসে ভীষণভাবে সংসারে কেমন যেন একটা একলা লাগে। অনেকটা সময় যে সংসারে দিল, সেই মনে হয় যে যে দিল অনেক কিছুই পেল না, এইরকম। যদিও চিত্র পাল্টাচ্ছে, সেরকম একটা ভাবনা থেকে তো এখন একটা কাজ করছেন। হ্যাঁ, যদি সেই কাজটা দিয়ে শুরু করি, অর্থাৎ ফিল্ম বানানো। এটাও যদিও অনেককাল আগের অভ্যেস, কারণ গ্রুপ থিয়েটারের জন্য যখন নাটক লেখা শুরু করেছিলেন, যেটা রংমহল মঞ্চস্থ করেছিল স্বর্গের কাছে, সেই সময় থেকে লেখার অভ্যেস। সেই অভ্যেসটা আছে, তখন থেকে মনে রেখেছো। মানুষ মনে রেখেছে, একটুকু তো মনে রাখা উচিত। এবার সেই সত্তাটা আছে বলেই তো এই কাজটার কথা দিয়ে যদি একটু শুরু করি আমরা এখনকার যে কাজটা করছি, আমি চাই এখন থেকে আমরা যদি পিছনে ফিরি, শেষ থেকে শুরু করব। আসলে একা একা যখন থাকি, আমার মনে হয় যাদের একটু মন আছে, যাদের মন নেই, আমি তাদের প্রতি ভীষণ আমার একটা হিংসে বোধ আছে যে তারা কি সুখী। কিন্তু এই যে ভগবান আমাদের একটা ছেঁড়া ফোড়া মন দিয়ে দিয়েছে, এটা নিয়ে আমাদের যত দুঃখ, যত কল্পনা, যত বানিয়ে বানিয়ে দুঃখ, এই সমস্ত ব্যাপার। তো আমি অনেককেই দেখি আজকাল কাগজে পড়ি যে বাবা মাকে বের করে দেয়া হচ্ছে, কিংবা তারা গিয়ে বাধ্য হয়ে থানাতে জানাচ্ছে। সেই থানাতে কিন্তু সব বাবা মা জানাতে পারে না, কেননা বাবা মা ভাবে যে আমি গিয়ে ছেলে মেয়েদের নামে বলবো, একটা থাকে। এরকম কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমি একটুখানি বেশি কথা বলি বলেই বোধহয় হয়ে গেছে। নিজেও দেখেছি যে এক সময় যারা নিংড়ে সংসারকে দিয়ে এসেছে, আমি মেয়েদের ব্যাপারেই বলছি বেশি কথাটা, তাদের কাছ থেকে পাওয়ার প্রত্যাশাটা সংসারের প্রত্যেকেরই বড্ড বেশি। আরও কেন পেলাম না, আরও কেন পেলাম না, এই করতে করতে যখন একটা বয়সে এসে পৌঁছে, ধরে নাও আমাদের মতো বয়সে কিংবা আরেকটু বেশি বয়সে এসে যখন পৌঁছয়, যাদের মগজটা একদম গজগজ করছে, ঠিকঠাক আছে, কিন্তু হয়তো শরীর একটু ভেঙেছে, কিংবা কোথাও একটুখানি ইনসিকিউর ফিল করছে, এরকম একটা কোথাও কিছু হয়, সেই সময় থেকে মনে হয় যে বাড়ির লোকের, আমি সংসারের লোক দিয়েই বলবো, কারণ বাইরের লোক তো অনেক পরে আসে, শুরুটা তো সংসার থেকেই হয়। সেই সংসারেই দেখেছি ছেলে মেয়েরা, এরা সবাই মিলে কিরকম একটা এক ঘরে করে দেবার, তুমি তো বুড়ি হয়ে গেছো, এই ব্যাপারটা তুমি বুঝবে না, আজকালকার দিনের সঙ্গে তুমি পাল্লা দিতে পারবে না, অথচ নেবার সময় কিন্তু নিংড়ে নিচ্ছে, সেটার বেলায় বুড়িও নয়, কিছু নয়। তো যাই হোক, এরকম যখন মহিলাদের অবস্থা হয়, যখন তারা একদম মৃত্যুকে আলিঙ্গন করার জন্য বসে থাকে, বাধ্য হয়ে ভাবে যে আসুক এবার মৃত্যু আমাকে আলিঙ্গন করুক, সেই সময় কোনো একটি মানুষ তার জীবনে আসে। সে বয়সে ছোট হতে পারে, বয়সে বড় হতে পারে, সমান বয়সী হতে পারে, পুরনো বন্ধু হতে পারে, একদম নতুন কেউ হতে পারে। এইটা নিয়েই আমার গল্পটা এবারে একটা শর্ট ফিল্ম করছি। আমি আর দেবদূত ঘোষ, আমরা দুজনে অভিনয় করছি এটাতে। এই যে বলছেন না যে নতুন কেউ এলো, আপনিও তো অনেকটা পথ চলেছেন। আপনি যাদের সাথে ধরুন প্রথম দিকে কাজ করেছেন, দূরদর্শন দিয়ে যখন কাজ শুরু করেছেন, জন্মভূমি, রূপকথা, লাবণ্যের সংসার, সেই সময় যে সমস্ত পরিচালক পেয়েছেন, আবার এখন যে সমস্ত পরিচালকদের সঙ্গে কাজ করছেন, তার ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে ভয়ের। তখনকার পরিচালকদের নিজেরা কাজ করব, আমি এটা আমার মাথা থেকে দেব, এই স্বাধীনতাটা ছিল।
আচ্ছা, মানে অভিনেতা অভিনেত্রীদের একটা স্বাধীনতা ছিল, পরিচালকদেরও ছিল, প্রত্যেকটা টেকনিশিয়ানের ছিল, প্রত্যেকের ছিল। যে আমরা না যখন লাবণ্য সংসার করছি ধরো, এটা তো ঘরের মতো হয়ে গেছিল ব্যাপারটা। আমরা খাটে বসে আলোচনা করতাম, এই তাহলে এই গল্পটা এরকম ভাবে দিই, এই চরিত্রটা এরকম ভাবে দিই, আমরা নিশ্চিন্তে এরকম ভাবে কাজ করতে পারতাম। আরেকজন বলতো না না এখানটা একটুখানি বাড়াবাড়ি হয়ে যাবে, এটা না নিজেদের মধ্যে ছিল। এবং সেটা যখন দিতাম আমরা, যার ফলটা আজও পাচ্ছি। আজও রাস্তায় বেরোলে আপনার ওই লাবণ্যর সংসার, মানে কত বছর আগে বন্ধ হয়ে গেছে, সেইটা নিয়ে এখনো মানুষের প্রতিক্রিয়া রয়ে গেছে ভেতরে, যে ওইটা ভুলতে পারি না, ওটা করতে পারি না। আজকাল আমরা কেউই পরিচালকদের দোষ দিয়ে কোনো লাভ নেই, প্রডিউসারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষটা যে কার, আমি বড্ড বেশি মুখোরা বেশি, তাই জন্য দরকার নেই। আমাদের স্বাধীনতা জিনিসটাই হারিয়ে গেছে। হ্যাঁ, একজন পরিচালকের তো মগজে কিছু আছে রে বাবা, নিশ্চয়ই। সে তো সেই জন্য পরিচালক হতে এসেছে, এতখানি ধাপ পেরিয়ে। আজকে পরিচালনা করতে এসে যদি সর্বক্ষণ তাকে বলে যে না ডান দিকে তাকাবে না, না বাঁ দিকে তাকাবে না, না রাস্তা দিয়ে হাঁটবে না, সবটাই একটা বাধা ধরার মধ্যে থাকে, সেখানে তো জিনিসেরই। আজকালকার একটা সিরিয়াল যদি বন্ধ হয় কদিন তার রেস্ট থাকে বাবু, লোকের নামই ভুলে যায়। মানে কোথাও বলছেন যে শিল্পীর স্বাধীনতাটায় কোথাও হস্তক্ষেপ করা ভীষণভাবে হয়েছে। হস্তক্ষেপ করা হয়েছে। অনেক কথা আমরা বলতেই পারি না, অনেক কথা বলতে পারি না, মানে সাধারণ কথা যেগুলো না বললেই নয়, ওইটা বললেই নাকি এখন রে 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 করে রব উঠবে, কাটো কাটো কাটো, পিক করে একটা শব্দ দিয়ে কেটে দিল। যদি আমরা বলে ছেড়ে দিই সেখান থেকেও কুট করে কেটে দেওয়া হয়, যে ওটা নাকি বলা যাবে না। খুব সাধারণ কথা কিন্তু। তো এই জায়গাটা এসে কি মনে হয় যে সেই জন্য মানেরও কোথাও ফারাক হচ্ছে, বা কোথাও কাজ করার আনন্দটা একদমই তাই, চলে যাচ্ছে? একদমই তাই। আমি আমার দিক থেকে বলছি, কারণ আমি 5 জনের কথা বলতে পারবো না, এবং আমার যারা ঘনিষ্ঠ মনের সঙ্গে যাদের মিল আছে, আমরা শুধু টাকার জন্য কাজ করছি, কোনো বলতে লজ্জা নেই, দ্বিধা নেই, কিচ্ছু নেই। কারণ আমাদের তো কোনো ইয়ে নেই যে রিটায়ার করার পর টাকা পাবো কি কিছু পাবো, আমাদের সেরকম নেই। আর বিশেষ করে আমার মতো যারা আছে, যারা কাজই করে গেছে, বিশাল কিছু রোজগার করেনি কোনো দিনই, কিন্তু চালিয়ে গেছি, মাথা গোজার ঠাঁই হয়েছে, কি 4টে চাকা করতে পেরেছি, এরকম ধরনের সাধারণ একেবারে, সেটা সবাই পারে। সেইখানে যারা আছি, আমাদের এখন কাজ করে যেতে হবে, যতদিন বেঁচে থাকবো ততদিন যাতে এইটুকুভাবে রাখতে পারি। এই জন্যে সেইখানে আমরা গিয়ে যতটা ভালোবাসা দিই, আনন্দ করি, কারণ কাজটা করছি, দুঃখ মুখ নিয়ে তো কাজ করতে পারবো না, করে যাই। তবে এত কিছুর পরেও বলবো, আমার কিন্তু অনেকটা স্বাধীনতা আছে, আমাকে বোধহয় বেঁধে রাখতে পারে না। আমি নিজের মতো অনেকটা কাজ করি, তার জন্য আমাকে নিয়ে কোনো অশান্তি করে কিছু করি না, কিন্তু আমি আমার মতো যতটা সম্ভব চলার চেষ্টা করি। সেটা মেনে নিয়েছে, চ্যানেলও মেনে নিয়েছে, প্রডিউসার মেনে নিয়েছে, পরিচালকরা মেনে নিয়েছে, আর দর্শকরা তো প্রাণ ভরে মেনে নিয়েছে। নিশ্চয়ই। তাই জন্য এতদিন অবধি আমি কচ্ছপের মতো টুকটুক টুকটুক করে হেঁটে চলেছি। এবং সেটা খুব, এই যে ঠিক এখন আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, যেমন ভাবে হেসে খুব সহজভাবে ইন্টারভিউ দিচ্ছেন, দর্শকও তো আপনাকে এভাবেই দেখতে চায়, মানে একদম নেগেটিভ রোলে দেখতে চায় না, না, একদম দেখতে চায় না। পজিটিভ এই যে একটা রোলে দেখতে চায়। অনুরাগের ছোঁয়ার কথাটা বললে, এই চরিত্রটা ভীষণ নেগেটিভ ছিল, ভীষণ। আমাকে ওরা বলল যে তোমাকে এমন করতে হবে যে রাস্তায় লোকে দেখে যে মারে, তখন আমি মনে হলো আমাকে মারলে তোমরাই মরে যাবে, কারণ এই ছবি কিছুতেই চলবে না। আমি কিচ্ছু বললাম না, কাজটা আমি ধরলাম, ধরে বললাম ঠিক আছে চলো করব। প্রথম দিন একটা সাংঘাতিক বিচ্ছিরিভাবে আমাকে দেখালো, সেই ক্যামেরা মুখের কাছে নিয়ে এসছে, আমি এরমভাবে একটা লোকের আঙুল কেটে দিচ্ছি, দিচ্ছি, নে পরের দিনই গালাগালের চোটে একদম আমি তো বন্যা বই বেসেই গেলাম, ওরাও খেয়েছে। আমি করলাম কি, আস্তে আস্তে ওই নেগেটিভ চরিত্রটাকেই বদমাইশি, কিন্তু একটু মজার দিক করে বদমাইশি করে রাখলাম। এখন যেমন যেটা খুব চলছে সেটা হচ্ছে রামকৃষ্ণা বলে আরেকটা সিরিয়াল, এটা ওই ম্যাড্রাসি কোনো ইয়ের আর কি, যাই হোক, এখানে বাংলা চ্যানেলে চলছে। এখানে চরিত্রটা আমি আমার মতোই একেবারে ঠিক করে নিয়েছি যে এরকমভাবে দর্শকও নেবে। আর কাজটা করার পর যখন দেখি আমাদের ফ্লোরে সবাই হেসে গড়াচ্ছে, আমি নিজেও খুব খুশি হই, আমারও ভাল লাগে না। এই সারা জীবনে কান্নাকাটি কী করবো। এই ক্ষেত্রে মনে পড়লো যে একজন ভদ্রলোক অনেকদিন আগে, বেশ বড় বয়স্ক মানুষ, তিনি আমার বরকে বলেছিলেন আপনার বউকে না দেখে রাত্রে শুতে যেতে পারি না। বর বললো এটাও আমার শুনতে হলো।
কিন্তু এটা অভিনেত্রী হিসেবে একটা ভীষণ প্রাপ্তি, বলুন। নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা তো আপনি খুব অকপট স্বীকারোক্তি দিয়েছেন যে কাজ করা এবং সেটা অর্থের জন্য করা। এছাড়া যদি একটা কথা জিজ্ঞেস করি যে এত চরিত্রে অভিনয় করছেন, কোথাও কোনো আক্ষেপ আছে যে এই পরিচালকের সাথে কাজ করতে পারলে ভালো হতো, বা কখনো কখনো মনে হয় যে এই চরিত্রটা আমার জন্য নয়, এরকম কিছু? দেখো, চরিত্র আমার জন্য হয় না, আমাকে চরিত্র হতে হয়। হ্যাঁ, হ্যাঁ। ওই যে বলে না, দিদি এটা তো তোমায় খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তোমার মতো কোনো চরিত্র নেই, আবার কি বোকা বোকা কথা। আমি তো চরিত্র সৃষ্টি করব, আমি তো চরিত্রের মতো নিজেকে গড়ে তুলবো। চরিত্র কি আমার মতো তৈরি হবে? তা তো নয়, তাহলে তো কোনো কাজই পাবো না। এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে পরিচালকদের কথা যে বললে যে আক্ষেপ, একদিন একটা এরকমই ইন্টারভিউতে, সেটা পাবলিকের সঙ্গে যোগাযোগ ছিল আর কি, অনেক দিন আগে। তখন আমার আক্ষেপ ছিল যে আমাকে তো কেউ ডাকে না ছবির কাজের জন্য, এই জন্যে আমি সেটা বলেছিলাম যে আমার না খুব কপাল খারাপ যে আমাকে কেউ ডাকে না। একজন ভদ্রলোক ফোনেতে তখন বললেন যে দুঃখটা কিন্তু আপনার নয়, দুঃখটা হচ্ছে তাদের, তারা আপনাকে নিয়ে কাজ করতে পারলো না, আর দুঃখটা আমাদের দর্শকদের, আপনাকে আমরা ভালোভাবে পেতে পেলাম পারলাম না। অতএব সেই থেকে আমার চলে গেছে। মানে সবার কথা খুব শুনি আমি, খুব ভালো মেয়ে। একটা কাজের কথা হচ্ছিল যে অন্য ভাষায় হচ্ছে রামকৃষ্ণের কথা যেটা বলছেন, এরকম তো অন্য ভাষায় কাজ করার না, সুযোগ ওটা রামকৃষ্ণটা অন্য ভাষার গল্প, বাংলায় হচ্ছে। আচ্ছা, অন্য ভাষার গল্প বাংলায় হচ্ছে। তো আপনার তো অন্য ভাষাতেও কাজ করার সুযোগ এসেছে, একটা হিন্দি মাধ্যমে কাজ করা, অন্য চ্যানেলে কাজ করা, এবং সেজন্য আপনাকে বাংলা ছেড়ে বোম্বেতেও যেতে হয়েছিল। ও, সে এক সাংঘাতিক সময়, বাপরে বাপ। তখন যেন আমার মানে ঘাড়ে অভিনয়টাও এত ভালোভাবে চেপে বসছিল যে আর বাড়ি ছেড়ে যেতে পারি না, বুড়ো একটা আমি। সে ওখানে গিয়ে আমার কি কান্না, বাড়ির লোকদের জন্য তো বটেই। সে একটা খোঁড়া কাক সকালবেলা বিস্কুট খেতে আসে, রাস্তায় একটা কালো কুকুর বসে থাকে, তাদের সবার জন্য আমার বুক ফেটে যাচ্ছে। আমি মানে এখানে থাকে সেগুলো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি সেখানে বসে আছি, গিয়ে আমার যে কি দুঃখ, কি দুঃখ। আর তেমনি পথে ঘাটে বেরোলে ওখানে 7 দিনের মধ্যে আমি এত জনপ্রিয় হয়ে গেছিলাম। ওই বিদঘুটে ভাবে হিন্দি বলতাম তো, বাঙালি চরিত্র ছিল, আর আমি হিন্দিতে কথা বলতাম। আচ্ছা। এবার ওখানকার দর্শকরা ভাবতো কি যে আমি ওটা বোধহয় অভিনয় করছি। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে এত সুন্দর আপনি এই ভাষাটাকে এত, মনে মনে দূর, আমি ওই রকমই হিন্দি বলিয়ে দেই, আমি কিচ্ছু অভিনয় করছি না। আমার হিন্দি শুনে ওখানকার হিন্দি ভাষীরা সব হিন্দি ভুলে গেছে। এই চরিত্রটা এত হিট হয়ে গেছিল, এত হিট। আর রেশমি শর্মার প্রোডাকশন ছিল, তো ওরা আমাকে রাখার জন্য খুব চেষ্টা করেছিল, খুব চেষ্টা করেছিল, কেননা নিজেরাই স্বীকার করেছিল যে এই দিকের যে জোনটা পুরো, মানে তখন ওই যে চ্যানেলে হতো আর কি, সেটার ভীষণ দর্শক বেড়ে গেছিল আমার জন্য। তো ওরা খুব চেষ্টা করেছিল। ওরা জানো, মাসের মধ্যে 2 বার আমাকে যা দামে টিকিট পেত, মানে 7,000, 15,000, 20,000 ফ্লাইটে করে পাঠিয়ে দিত, তুমি একদিনের জন্য ঘুরে এসো। আমি হাসতে হাসতে আসতাম, কাঁদতে কাঁদতে পরের দিন ফিরতাম। এরকমই স্বতঃস্ফূর্ত মানুষ উনি। একটু যদি এবারে দিল্লিতেই যদি থাকি, আপনি কেঁদে কেটে চলে এলেন, মানে বোম্বে থেকে যদি একটু দিল্লি যাই, সেটা হলো স্বাধীনতার 50 বছর। স্বাধীনতার 50 বছরে দিল্লি দূরদর্শন আপনাকে নিয়ে একটা কাজ করলো, বা বলা যায় আপনার কাছে সেই সুযোগটা এলো মাতঙ্গিনী হাজরার চরিত্রে অভিনয় করার। সেই অভিজ্ঞতাটা যদি একটু শ্রোতাদের সঙ্গে ভাগ তখন করে কিন্তু নেন। আমিও নতুন কাজ করতে এসেছি, মানে বেশি দিন কাজ করছি না। আচ্ছা। তো হঠাৎ দেখলাম যে ফ্লোরেতে আমরা অভিনয় করছি, 4-5 জন মানুষ আর একজন ভদ্রমহিলা, তারা সবাই এসে দূর থেকে দেখছে। তো এরকম মাঝে মাঝেই তো আসে। আসার পর আমি যখন বেরোচ্ছি, আমাকে তখন বললো যে একটুখানি দাঁড়াও, তোমার একটা ছবি তুলে আমরা এক্ষুনি। তখন তো এত এসব ছিল না যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে করছে। বলে আমি বিকেলের মধ্যে খবর দেবো একটা হিন্দিতে একটা সিরিয়ালে। বাবা, কি ওরা হিন্দি সিরিয়ালে, আমি হিন্দির হও বলতে পারি না। যাই হোক, হয়ে যাবার পর বিকেলবেলা আবার সবাই চলে এলো, এসে বললো যে হয়ে গেছে। হ্যাঁ, কী হয়েছে? না, মাতঙ্গিনী হাজরা হবে 50 বছর পূর্তি, এতে তোমাকে মাতঙ্গিনী সাজতে হবে। তো আমাদের তো মাতঙ্গিনী হাজরার চরিত্র বলতে সেই যেরকম দেখি, গায়ে একটা নেতানো শাড়ি, হাতে পতাকা নেয়া, ওই রকম বৃদ্ধা একজন মহিলা। তো আমি তার চরিত্রটা তাকিয়ে ভাবছি আমি কি করে করব। তখন আমার কত কম বয়স। তখন ওরা বলল যে অনেককে দিয়ে, নাকি কলকাতার অনেককে দিয়ে এবং বম্বের অনেককে দিয়ে দেখানো হয়েছে যে ওই 20-25 বছর বয়স থেকে একদম শেষ দিন অবধি একটা মানুষকে দিয়ে ওরা করাতে চেয়েছে কাজটা। আচ্ছা, আচ্ছা, মানে মাতঙ্গিনীর বয়সের বিবর্তনটা একজন অভিনেত্রীকে দিয়ে ওরা করাতে হ্যাঁ, যে চেয়েছে। আমরা যেমন করি না যে 25-30 বছর বয়সে একটা কম বয়সী মেয়ে করলো, আবার বুড়ি হয়ে গিয়ে, ওরা সেটা না, ওরা একে দিয়েই করাবে। সেটা পয়সার অভাবের জন্যও হতে পারে, কিংবা কিছু একটার জন্য হতে পারে।
তো সেটা নাকি আমার ভেতরে পেয়েছে আমার চেহারার মধ্যে। ঠিক আছে, আমাকে নিয়ে তো করা হলে এবার যখন কথা বলতে শুরু করলাম তখন দেখলাম একদম পয়সার ব্যাপারে ঢুঢু কোম্পানি, মানে চারানা পয়সাও পাবো না। কেন পাবো না বলছি, এখানকার যে পরিচালক, এই গভর্নমেন্টের ব্যাপার তো অনেক দিন আগেই হয়তো লেনদেন হ্যানত্যান হয়ে গেছে, সেই পরিচালক ভদ্রলোক পুরো টাকাটা পেয়ে গেছিলেন, আচ্ছা পেয়ে গিয়ে মারা গেছেন। আচ্ছা। মারা গেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক তার আর তার বউয়ের নামে বোধহয় ব্যাপারটা ছিল। তখন সেই ভদ্রমহিলা, তখনই আলাপ হলো, বৌদি বৌদি করে আলাপ হলো, যে উনি তখন রিকোয়েস্ট করলেন যে দাদা তো সব টাকা কোথায় কি করে গেছে আমি জানি না, একটাও পয়সা নেই আমার কাছে, তোমরা যদি সবাই মিলে করে দাও। এবার আচ্ছা। আমি তো চারানা পয়সাও নিইনি, আমি জানি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের ক্যামেরায় যিনি ছিলেন তিনিও নেননি, এবং হয়তো ওই ক্যামেরা ভাড়াটারা পেয়েছিলেন, কিন্তু আমি কিছুই পাইনি। নিজের গাড়ি তেল পুড়িয়ে গেছি, বজবজে গিয়ে শুটিংটা হয়েছে আচ্ছা 3 দিন 4 দিন ধরে। এবং শেষ দিনের যে কাজটা হয়েছিল সেটা একটা সাংঘাতিক অবস্থায়, কারণ একটাই শাড়ি পরে কাজ করছিলাম, ওই থান পরে। হুম হুম এবং সেদিনকে বৃষ্টি পড়েছে, মাটিতে কাদা, আমি গুলি খেয়ে পড়ে যাব। তারপরে সবাই ছুটে আসছে, সে আমার হাত থেকে পতাকা নিয়ে বন্দে মাতারাম করে যাচ্ছে করছে। এইটা যদি একবারে না করতে পারি, আমার মুখে রক্ত, হুম। এ- যদি না করতে পারি তাহলে এই কাপড় আবার কেচে শুকিয়ে সে অসম্ভব, কারণ সেদিনে দিনের শুটিং আলো শেষ পড়ে করতে যাবে। হবে। হ্যাঁ, এদিকে তখন কি জানি ভয়তে মরছি, কি হচ্ছে কি বুঝতে পারছি না। আর ওখানকার যারা কাজ করেছিল, হুম হুম উম, গ্রামের ছেলে মেয়েরা আর কি, তারাও কিন্তু খুব সহযোগিতা করেছিল, তারাও সবাই মিলে এসে এই করে ওমা আমরা করে দিলাম, কিন্তু একবারে গুলি খেয়ে পড়লাম, পুলিশ এলো। এবং ওই যে রক্তটা দিয়েছে তখন ওই আমাদের এই মিষ্টি সিরাপ দিয়ে রক্ত করা হতো, আর মাছি এসে বসছে যথারীতি। ওমা প্রথম থেকেই আমাকে একটু মরা ভাবে মাছি টাছিরা, বারবার উড়ে এসে গায়ে বসে। সে তো তখন একদম পরিষ্কার মরা পড়ে আছি, সে এসে এসে তারপরে শুনছি একটা বিরাট হাততালি হয়ে গেল। এই হাততালির প্রসঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রামকৃষ্ণ, যেটা প্রথম হয়েছিল অনিন্দ্য সরকার পরিচালনায়, এই দূরদর্শনে, সেখানে আমাকে ভৈরবীটা সিলেক্ট করা হয়েছিল। ভৈরবী সেখানে চরিত্রে আমি আপনাকে পেয়েছিলাম। ভৈরবী করছি। এবার ওই চরিত্রগুলো না রামকৃষ্ণ মিশন থেকে ছবি দেখে সিলেক্ট করতো, মূল মূল চরিত্রগুলো, যে হ্যাঁ ইনি করবেন। এবার তো আমি লাফাচ্ছি ভৈরবী করবো। এবার ওই চটি চটি বইগুলো কিনতে পাওয়া যায়, সেই একটা বই কিনেছি, কিনে পড়েছি। ছোটোবেলায় যতটুকু পড়েছি ততটুকুই দেখলাম এখানেই রয়েছে, যে বাংলাদেশ থেকে ভদ্রমহিলা এসেছিলেন, ভালো চেহারা, খুব শিক্ষিত, হ্যানা ত্যানা, এইটুকুই পড়া ব্যাস। এইবার যেদিনকে প্রথম দিন শুটিং হচ্ছে, সেদিনকে যখন আমরা গাড়িতে করে উঠেছি, সব যাচ্ছি একটুখানি ওই কোয়েলের বাগান বলে সোনারপুরের দিকে একটা জায়গাতে। এবার আমার হাতে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে। বিশ্বাস করো স্ক্রিপ্টটা না কোনটা সোজা কোনটা উল্টো আমি বুঝতে পারছি না। একবার ডান দিক ঘুরিয়ে দেখছি, একবার উল্টো দিক ঘুরিয়ে দেখছি। এমন বিদঘুটে হাতের লেখা ছিল ভদ্রলোকে, মানে তাকে দেখতে পেলে এখনো আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব। সে উর্দু না উড়িয়া ধন্যী না কি, স্মৃতিশক্তি আপনার। বাবা ওই স্মৃতি জীবনে ভুলবো। এবার দেখছি আমি গাড়ির সামনে বসছিলাম, ড্রাইভার আমি বসছি, আর পেছনে 3-4 জন। এবার দেখি হঠাৎ তারা খিলখিল করে, মানে তারা জানে যে আমার এই দুর্দশাটা হবে, এবং সেটা বাংলায় লেখা নয়, মানে বাংলাতে সংস্কৃত কথা লেখা। আচ্ছা। এবার আমি ভাবছি এটা আমি করবোটা কি করে, তো কিছুই বুঝছি না। বাংলায় কথা বলি, ভুলে গেলে ঢপ দিয়ে আবার একটা ঠিক জায়গাটা, কিন্তু সংস্কৃতের কি আমি দেব। ওখানে গিয়ে সাজানো হলো, নিজের রূপ দেখে নিজেই চমকিত একবারে, কি সুন্দর লাগছে সেই কোমর ছাওয়া চুল, এরকম খোলা এত বড় সিঁদুরের টিপ, গেরুয়া বসন, হ্যানা ত্যানা সব কিছু করেছে, কিন্তু আমি ওই পাটের মধ্যেই রয়েছি। তারপরে দেখছি দূরেতে কাজ করছে, তখন আমি ভাবছি যে ঠাকুর বৃষ্টি আসুক, আজকে দিনটা অন্তত শেষ হই, আমি কাজ করব না। তারপরে ভাবলাম যে কিছু বৃষ্টি মেঘ টেক করেছিল, বৃষ্টি কোথায় চলে গেল কে জানে। তারপরে ভাবলাম যে না, পালানো ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ এতটা পাট আমি করবো কী করে। তখন ভাবছি যে ড্রাইভারকে ডেকে বলি যে পালাই। হঠাৎ মনে হলো আজকে যদি আমি পালাই, চরিত্রটা তো পালাবে না, কালকে আরেকজন এসেই চরিত্রটা করবে, আজকে ওদের শুটিংটা নষ্ট হবে। তো কালকে যে করবে সে যদি করতে পারে, আজকে আমি কেন পারবো না। বিশ্বাস করে দাঁড়িয়ে আছি, আমার পায়ের উপর দিয়ে না ঠান্ডা কনকনে কি একটা যাচ্ছে, তাকিয়ে দেখছি একটা বড় সাপ পথ 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 করতে করতে আমার পায়েরও, আমি কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই শুকনো পাতার ওপর দিয়ে এলেও আমার পায়ের ওপর দিয়ে 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 বেরিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, শুধু দেখলাম, একটা স্যাঁতস্যাঁতে সেই অনুভূতি এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। চলে গেল। এমন সময় অনিন্দ দূর থেকে ডাকলো, তনিমা চলে এসো। আমি তাকিয়ে দেখলাম, এবার দেখি ওরা দূরে দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি আমি যে হেঁটে যাচ্ছি ওই গাছগাছালির ফাঁক দিয়ে, গাছের পাতা মারিয়ে, হ্যাঁ একটা অদ্ভুত দৃশ্য লাগছে, আর ওরা সেটা নিয়েই কথা বলছে যে এরকমভাবে হেঁটে আসছি দূর থেকে।
আমি গেলাম, গিয়ে বললাম যে অরিন্দম আমি না পারবো না। বলছে কেউই পারেনি প্রথম দিন, কোনো ব্যাপার নয়, তুমি বসে পড়ো, কোনো ব্যাপার নয়। এবার গোল করে ট্রলি পাতা হয়েছে। প্রথম দিনের শটটা হচ্ছে ইয়ে বসে আছে, রামকৃষ্ণ বসে আছে, আর এপাশে আমি আর ওই তোতাপুরি এরকম একজন কেউ আর কি, তিনি আমার পাশে আছেন। আমি সংস্কৃতে 8 লাইন শ্লোক বলবো, সেই 8 লাইনটা আমি বাংলায় তাকে বোঝাবো। আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি কী পড়েছি অং বং কিচ্ছু জানি না। ওরমভাবে গোল করে পাতা রয়েছে। এবার ওরা বললো চলো না একটা রিহার্সাল করি, তারপর আমরা খাবো দাবো, তারপর দেখা যাবে। এরকম কিছু বললো, কিছু কান ভোঁ করছে, ট্রলি ঘুরছে, আমি বলছি আমি কিচ্ছু জানি না, আমি বলছি আমি বলছি আমি কিচ্ছু জানি না, আমি করে যাচ্ছি, ট্রলি ঘুরছে বলছি। হঠাৎ একটা বিকট হাততালি, আমি এমন তাকিয়ে দিলাম, সবাই বলছে এটা নাকি টেক হয়েছে, এবং আমি একবারেতে 8টা লাইন সংস্কৃত শ্লোক বলেছি, এবং তার যে বাংলাটা ছিল সেটাকে আমি বুঝিয়ে বলেছি। আমি আজও ভাবতে পারি না কে আমার হয়ে বলেছে, কি করে বলেছি, কারণ এখনও আমি বলতে পারবো না। সেই ইয়েটা যে কোথায় চলে গেল, সেই অভিনয়টা আমার, আমি নিজেও জানি না। তারপরে তো মানে ভীষণভাবে ওটা হয়েছিল। সেই বাংলাদেশ থেকে একজনরা এসেছিলেন, আমরা দক্ষিণেশ্বরে গিয়ে দাঁড়িয়ে আছি, তারা আমার হাতে এতখানি পুজোর ডালা দিয়ে চলে গেলেন, তারা এসেছিলেন ঠাকুরকে দিতে, বলে আমরা সামনে পেয়ে গেছি। মানে সেসব একটা সাংঘাতিক মানে আমি সেটা নিলাম। মানিকতলায় একটা বাড়িতে, শ্রীমানি বাজারে একটা বাড়িতেও আমাদের একটা অন্য শুটিং হচ্ছিল। তখন একজন ভদ্রমহিলা হন্তদন্ত এলেন, এসে বললেন যে তিনি নাকি একটু কালী ভক্ত, তার বরের কি যেন অসুখটা হয়, সেই হয়েছিল, মানে বাঁচার কোনো নেই। উনি বারবার কালী ঠাকুরকে ডাকছিলেন, আর ততবার নাকি আমার মুখটা এসছে সামনে, ততবার আমার মুখটা এসছে। উনি একটা নোয়া, একটা সিঁদুরের প্যাকেট, 100টা টাকা এইরকম সব তুলে রেখে দিয়েছিলেন আমার নাম করে, নিয়ে সেইটা এসে আমি তো 2 হাত থেকে এরকম মুঠো করে রেখে দিয়েছি যে আমি ওটা নই। বলছে আপনি বিশ্বাস করুন, আমি একজন স্কুলের টিচার, আমি জানি এটা খুব মানে বোকামি হচ্ছে, কিন্তু আমি আমার বিশ্বাস থেকে নড়তে পারবো না, কারণ আমার বর এখন সুস্থ। আমার বর এখন সুস্থ, অতএব এটা আপনাকে নিতেই হবে। এবার আমার পাশে তো ভর্তি ছেলে মেয়েরা রয়েছে, ওই টেকনিশিয়ানসরা সব বলছে দিদি নিয়ে নাও, ইয়েতে করতে নেই, কি যেন বলে, কারোর বিশ্বাসে আঘাত দিতে নেই। আবার নেওয়ার সঙ্গে সঙ্গেই তখন 100 টাকার অনেক মূল্য, জব করে টাকাটা নিয়ে ওই বিকেলবেলা তেলে ভাজা খাওয়া হয়ে গেল। আর সেই সিঁদুরা নিয়ে আমার ঠাকুরের জায়গায় বহু বছর ধরে রয়ে গেছিল, যে কি জানি কোথা থেকে কি হয়েছে। এগুলো একটা আমার সাংঘাতিক আশীর্বাদ আমি পাই। আসলে অভিনয়টাও না দীর্ঘদিন ধরে এভাবেই রয়ে গেছে, কারণ 84 সাল থেকে আজ পর্যন্ত তো কম নয়, বলুন না, থিয়েটার করা, থিয়েটারের লেখা, পরিচালনা করা, তারপর এই যে এখন একটা শর্ট ফিল্মের ভাবনা হলো, এই নির্মাণগুলো একদিনে হয় না, এরকম একটু একটু করেই হতে থাকে। এবং আমার কোনো প্রডিউসার নেই, কিন্তু আমি কিন্তু এই যে খেটে খুঁটে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে রোজগার করি, এইগুলো দিয়েই আমার এই ছবি করা। মানে আমি একটুখানি গাল ফুলিয়ে বলি না, আমি দেখেছি অনেকেরই ব্যাপারটা আছে যে জন্মদিনে 4টে ক্যামেরা নিয়ে গিয়ে 6জনকে 4টে ক্যাডবেরি দিল, সেই ছবিও ওঠে। আমি করিনি, কিন্তু ওই ছবি করতে গিয়ে আমার বাড়ি গাড়ি সব বিক্রি হয়েছে, আবার করে ফেলেছি, কোনো ব্যাপার। তখনও দাঁত বের করে হেসেছি, ওই যে এর মাঝে তোমাকে পাই যেমন, সেরকম ওরম দাঁত বের করা হাসি আমার সর্বক্ষণ রয়ে গেছে। আমার কোনো দুঃখ নেই ভাবলেই তুমি কিন্তু দুঃখী হবে না। তুমি যদি একবার ভাবো যে না আমার কোনো দুঃখ নেই, এটাই আমার ছিল, কপালে হয়েছে, বেশ করেছি, আমার টাকা আমি করেছি। কত কে কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। আমি ছবিটাও আমার টাকায় করেছিলাম, যে আমাকে ধার দিয়েছিল, চোখ কান বুঝে যে দিয়েছিল, তাকে পুরো টাকা শোধ করে দিয়েছি। তার জন্য মানে এটাকে আপনি পথের শেষ কথায় ছবির কথা বলছেন তো, বড় বাজেটের ছবি ছিল। এটা তাই নয়, এটা হচ্ছে অকাল বর্ষণ এই ছবিটার নাম, যেটা শর্ট ফিল্ম করছি। সেখানে অত টাকার ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেকটাই টাকা। এই যে পরিচালক হিসেবে যখন দেখেন, তারপরে ধরুন এত পরিচালকের সাথে কাজ করেছেন, এটা কি মনে হয় যে এই নির্মাণটাই এতদিন মঞ্চ করা বা বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করার থেকে এসেছে? বা একজন পরিচালক হিসেবে আপনি এখন যারা কাজ করছে, আমি বলবো অভিনয় করছে, সেই জায়গাটা কিভাবে দেখেন? এখন যারা অভিনয় করছে, মানে আপনাদের সাথে তাদের নির্মাণের, আপনার যেভাবে নির্মাণ, ধরুন একটা থিয়েটার থেকে করা, এবং আর একটা থিয়েটারের কথা না বললে তো আপনার ক্ষেত্রে ভীষণ অসম্পূর্ণ থেকে যায়, যে বালুচরি, কারণ সেটা মানে সেই সময় দাঁড়িয়ে, এবং সেটা বোধহয় 500 শো হয়েছিল এরকম। হ্যাঁ, বালুচরি, ঘর জামাই, মানে এগুলো একদম, হ্যাঁ, সেই জায়গা থেকে তারপর টেলিভিশনের পথে আসা সাংঘাতিক। এই জন্য যে সুপ্রিয়াদি প্রথমে ছিলেন, সুপ্রিয়া চৌধুরী দিদি, সেইখানে তারপরে যখন আমি
নিয়ে এলাম, হুম। দর্শক আমাকে এভাবে গ্রহণ করলো, ওটা একটা এটা মাইলস্টোন একটা আপনার অভিনয়। বিভৎস মাইলস্টোন, সত্যি কথা, ভাবা যায় না। তো সেই জায়গা থেকে ধরুন আজকের এই জায়গায়, আর এখনকার যারা অভিনয় করছে তারা কি খুব সহজে চলে আসে, বা কি কিভাবে দেখেন দেখো, আজকালকার যদি কেউ হিংসুটে না কাজটাকে? ভাবে আমাকে, কারণ তাহলে বলছি সহজলভ্য জিনিসটা কিন্তু গেঁথে বসে না কখনো। যেটা তুমি খুব সহজেই পেয়ে যাও, সেটাতে তোমাকে দিতে হচ্ছে না অনেক কিছু। আজকালকার ছেলে মেয়েদের দোষ নেই, তাদের তো তুলে এনে দিয়ে দিচ্ছে। কেউ পেয়ে গেলে দুমকেরা হাত বাড়াবে না, হাত উপর করে রাখবে, তা তো হতে পারে না। আজও যদি একটা কাগজে একটা ছোট্ট ছবি বেরোয় আমার যারা সমগোত্রীয়রা আছে কিংবা আত্মীয় স্বজনরা, তারা কিন্তু এখনো ফোন করে, দেখেছিস এখানে কিন্তু ছবি বেরিয়েছে। আমি কিন্তু এখনো সেই উত্তেজনাটা বোধ করি, ও মা আজকে আমার ছবি বেরিয়েছে, এই ছোট্ট একটা ছবি, হয়তো ভালো পত্রিকার কর্নারে একটা ছবি বেরোলো। কিন্তু এদের তো পা বাড়ালেই রাস্তায় বিরাট বিরাট ইয়ে বেরিয়ে গেছে, কি যেন বলে, বড় বড় পোস্টার বলো, এ বলো, সব কিছু তারা এত সহজে পেয়ে গেছে। আর সারাক্ষণ তোমার ক্যামেরা নিয়ে তার পেছনে ছুটছে সমস্ত সাংবাদিকরা, এরা। অতএব একটা তো জায়গা হবেই, একটা রঙিন জগৎ, যে কোথায় এলাম, কি হলো তাদের, আমি দেখছি তো চোখের সামনে মিনমিন করে আসছে, বেজে বেড়ালের মতো, দুদিনের মধ্যে বাঘ হয়ে যাচ্ছে, আবার 4 দিন পর কাজ না পেলে আবার ঢুকতে শুরু করছে। এইটার জন্যে কিন্তু এই আমাদের সব চ্যানেল বলো, সাংবাদিকরা বলো, এরাই দায়ী। আমি আমাদের চারপাশের পারিপার্শ্বিক এরাই দায়ী। কারণ তাদের কি দোষ, তারা তো পাচ্ছে। তাদের মধ্যে 2-4 জন আছে হয়তো অভিনয়টাকে নিয়ে মাথা ঘামায় যে এটা করলে ভালো হয়, এটা কিন্তু স্বাভাবিক কারণেই তাদের একটু ঘ্যাম হয়ে যায়, যেটাকে একদম ভাবে মাটিতে পা পড়ছে না। আমরা কথা বলতে বলতে সময় কাটিয়ে ফেললাম। এত অকপট, এত প্রাণোচ্ছল একটা ইন্টারভিউ যে আপনারাও শুনলে খুব আনন্দ পাবেন। শেষে এসে একেবারে জানতে চাইবো যে পরিচালক, অভিনেত্রী এবং থিয়েটার করা মানুষ, সেই মানুষটা আজকের মহিলাদের, যেহেতু আমাদের এটা মহিলাদের আসর, ছবিঘর সব মিলিয়ে এখনও এই সময় দাঁড়িয়েও মহিলাদের কি বার্তা দিতে চান আপনি? নেই 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 হাহাকারটা যেন কোনো মহিলার ভেতর না থাকে। আমার সব আছে, আমাকে দেখতে খারাপ ভালো, আমি মোটা বেটে, আমার শিক্ষা নেই, আমার কিছু নেই, ওই পুঁথিগত শিক্ষাটাই সব নয়, শিক্ষাটা সমাজ থেকে আমরা পাই। অতএব আমার সব আছে, এইটা ভেবে আমাকে এগোতে হবে। কিন্তু মাথা উঁচু থাকবে, কিন্তু সেখানে যেন অহংকারটা না থাকে। আমি দৃঢ়ভাবে শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে চলব, কিন্তু তার মধ্যে আমার অহংকার থাকবে না। অহংকারটা থাকবে আমার ভেতরে, সেটা অলংকার হয়েই থাকবে। আপনি এরকমই থাকুন। আর আবারও এরকম হাসি খুশি প্রাণোচ্ছল ইন্টারভিউর জন্য আমরা সবাই অপেক্ষা করব। আমি নিশ্চিত যে আমার শ্রোতারাও, 8 ঘন্টার কাছে হয় না। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে আমার শ্রোতারাও অপেক্ষা করবে যে আবার কবে এরকম একটা ইন্টারভিউ আমরা শুনবো। সেই জন্য সেই অপেক্ষাটুকু রেখে আজকের মতো মহিলাদের আসর শেষ করছি। ছবি ঘরে ঝকঝকে একটা ছবির মতো আজকের সাক্ষাৎকারটা। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন অভিনেত্রী তনিমা সেন এবং আপনাদের সঙ্গে আমি শ্রোতামা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।